আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে 0 to হিরো গ্রামার ক্লাস 1 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো WS কোশ্চেন ম্যাজিক রুলস এন্ড প্র্যাকটিস। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তুলে নাও। এই ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 0 to হিরো শর্ট নোট। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 3 থেকে 4 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এটি মাত্র 70 পেজের সাজেশন প্লাস উত্তর একটি শর্টকাট সাজেশন। তো তোমরা চাইলে এই শর্ট সাজেশনটির পিডিএফ কপি ক্রয় করতে পারো। যারা পিডিএফ ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475 এই নম্বরে SMS করে লিখবা পিডিএফ। এর বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা পিডিএফ ফাইল। তো দেখো আজকের এই ক্লাসটি আমি যে তোমাদের জন্য 0 to হিরো শর্টকাট সাজেশনটি বের করেছি সেই সাজেশনের পেজ নম্বর 31 থেকে 32 নম্বর পেজ থেকে ক্লাস করাচ্ছি। তো দেখো WS কোশ্চেন ম্যাজিক রুলস। WH দ্বারা গঠিত প্রশ্নকে WS কোশ্চেন বলে। নিম্নের ওয়ার্ডগুলো WS কোশ্চেন হিসেবে ব্যবহৃত হয়। তো দেখো হু কে বা কারা, হুম কাকে, কার কাছে, কার সাথে, কার দ্বারা। হুজ প্লাস নাউন কার, হোয়াট কি, পেশা, বয়স, উচ্চতা। হোয়েন সময়, হোয়ার কোথায়, হাউ কেমন, কিভাবে, কত। হোয়াই কেন, কি কারণে। হাউ ওল্ড কত বয়স। হাউ অফেন কতবার। হাউ মেনি প্লাস নাউন সংখ্যা বোঝালে। হুইচ প্লাস নাউন কোনটি। হোয়াট টাইম কত সময়। হোয়াট ক্লাস কোন শ্রেণী। হোয়াট কাইন্ড অফ নাউন কোন ধরনের। হাউ লং কত লম্বা। হাউ হাই কত উঁচু। হাউ ডিপ কত গভীর। হাউ ফার কত দূরে। হাউ মাস কত দাম। হাউ ফাস্ট কত দ্রুত। হাউ মাস পরিমাণ বোঝালে। তো দেখো এগুলো WS কোশ্চেন হিসাবে ব্যবহৃত হয়। এখন আমি তোমাদেরকে WS কোশ্চেনের মেইন নিয়ম শেখাবো। তো দেখো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে WS কোশ্চেন করতে হয়। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কোথায় থাকবে। তো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ 2 স্থানে থাকতে পারে, যথা সাবজেক্টে 2 নম্বরে, সাবজেক্ট বাদে অন্য অংশে। এখন তোমাদেরকে প্রশ্ন বুঝতে হবে সাবজেক্ট বাদ গেলে WS এর গঠন কি হবে এবং সাবজেক্ট বাদে যদি অন্য কোনো অংশ বাদ যায় তখন WS কোশ্চেনের গঠন কি হবে। তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি WS কোশ্চেনের ম্যাজিক রুলস। যদি সাবজেক্টে গুরুত্বপূর্ণ অংশ থাকে আর সাবজেক্ট যদি বাদ যায় তখন WS এর গঠন করতে হবে WS প্লাস বাকি অংশ। 2 নম্বরটি দিয়েছি দেখো সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে WS এর গঠন হবে WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো সাবজেক্ট বাদ গেলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ, আর সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ যদি বাদ যায় তখন WS এর গঠন করতে হবে WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো একটি এক্সাম্পল দেই তাহলে তোমরা বুঝতে পারবা। সাবজেক্ট বাদ গেলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো দেখো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো দেখো তোমাদেরকে আর একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দেই। যদি সাবজেক্ট বাদ যায় আর সাবজেক্টটি যদি পার্সন না হয়, যদি পার্সন হয় তখন তোমরা বসিয়ে দিবা হু, আর পার্সন না হলে বসাবা হোয়াট। তো দেখো প্র্যাকটিস কিন্তু পার্সন নয়, সুতরাং বসাতে হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। যদি সাবজেক্ট বাদ যায় তখন তোমরা কি করবা WS প্লাস বাকি অংশটুকু বসিয়ে দিবা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এই বাক্যের সাবজেক্টটি পার্সন নয় সুতরাং বসাবা হোয়াট, আর যদি এখানে পার্সন থাকতো তখন এটিকে বাদ দিয়ে বসাতে হতো হু,
আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। 2 নম্বরটি দেখো, সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হবে। ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল দিয়েছি দেখো, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। তো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে, ফর থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব, তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বেবি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা বেবি বসিয়েছি। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ক্রাইং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং। এবার চলে যাব সাহায্যকারী ভার্বে। তোমরা দেখো যে রুলসটি তোমাদেরকে শেখালাম, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, আমি এখন তোমাদেরকে এগুলোকে ভেঙ্গে ভেঙ্গে শেখাবো। তো দেখো ইতিমধ্যে আমি তোমাদের কিন্তু ডাব্লিউএস কোশ্চেন শিখিয়ে দিয়েছি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সাহায্যকারী ভার্ব কোনগুলো, সেটা আমরা কিভাবে বুঝবো? তো দেখো সাহায্যকারী ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, have been, has been, shall, will, can, could, may, might, would, what to। যদি বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া থাকে তাহলে এই সাহায্যকারী ভার্বগুলোই বসাতে হবে। কিন্তু দেখো প্রতিটি বাক্যের মধ্যে কিন্তু এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া থাকবে না। যদি বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া না থাকে তখন তোমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। বিষয়টি আবার তোমাদেরকে ক্লিয়ার করে দেই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব, তো দেখো এগুলো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব, এগুলো যদি বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে যে সাহায্যকারী ভার্বটি দেওয়া থাকবে সেটিই বসাতে হবে। কিন্তু প্রতিটি বাক্যের ক্ষেত্রে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া থাকবে না। যদি বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া না থাকে তখন তুমি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাবা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কোথায় ডু বসবে, কোথায় ডাজ বসবে এবং কোথায় ডিড বসবে? তো দেখো ডু কোথায় বসবে, ডাজ কোথায় বসবে এবং ডিড কোথায় বসবে তার শর্টকাট টেকনিক। তো দেখো যে ভার্বটি আছে বাক্যের মধ্যে যে ভার্বটি থাকবে সেটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তখন তোমাদেরকে ডু অথবা ডাজ বসাতে হবে। তো শর্টকাট নিয়ম শিখিয়ে দেই, যে ভার্বটি দেওয়া থাকবে সে ভার্বের সাথে যদি এস থাকে, ভার্বের সাথে যদি এস থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে ডাস। আমি আবার বলি, ভার্বের সাথে এস থাকলে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন বসাবা ডিড, আর বাদ বাকি ডু বসাতে হবে। আমি আবার বলি, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে যদি ভার্বটির সাথে এস থাকে তখন বসাতে হবে ডাস, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড, আর ভার্বের সাথে এস বা ভার্বের পাস্ট ফর্ম দেওয়া না থাকলে তখন বসাতে হবে ডু। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমি এখানে একটি কোশ্চেন দিয়েছি, হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বসবাস করে। তো বাক্যের মধ্যে যদি কোনো স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এখানে দেখো দেওয়া আছে লন্ডন, একটি যেহেতু দেশের নাম বা স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে তোমাদেরকে বসাতে হবে ডু, ডাজ, ডিড। এখন প্রশ্ন হলো এখানে আমরা ডু বসাবো নাকি ডাজ বসাবো নাকি ডিড বসাবো? তো দেখো এই ভার্বের সাথে কি আছে, এস আছে, ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। যেহেতু ভার্বের সাথে এস আছে তাই ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে লিভস। আর আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। কিন্তু বাক্যের মধ্যে যে সাহায্যকারী ভার্বগুলো দেওয়া থাকবে সেগুলো যদি বসাও তাহলে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে না। অর্থাৎ তুমি ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি সাহায্যকারী ভার্ব বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ,
শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বসবাস করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো লন্ডন, লন্ডনে। এবার চলে যাব পরের প্রশ্নটিতে। আই ফিল ফিভারস টুডে, আমি আজকে জ্বর জ্বর অনুভব করছি। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি আজকে কেমন অনুভব করছো, কেমনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। এখানে যে ওয়ার্ডটি দেওয়া আছে ফিল, তো দেখো এই ওয়ার্ডের পাস্ট ফর্মও দেওয়া নাই, এই ওয়ার্ডটির সাথে এসও যুক্ত নাই, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই যদি সাবজেক্ট থাকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে আই কে পরিবর্তন করে বসাতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ফিল। ডু বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ফিলের প্রেজেন্ট ফর্ম কিন্তু ফিল, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো এখানে কি আছে, পরের অংশ দেওয়া আছে টুডে, তো টুডে বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে, আজকে তুমি কেমন অনুভব করছো। এবার চলে যাব পরেরটিতে। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়াস্টারডে, তো কোনো বাক্যের মধ্যে টুডে ইয়াস্টারডে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। তো আমি এখানে ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, তো আমি হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি গো। এরপরে বাকি অংশ টু ইন্ডিয়া বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া, সে ইন্ডিয়া কখন গিয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস্টারডে। তো দেখো আমি এখানে নোট দিয়েছি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, যে কথাটি আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়ে দিয়েছি। এখন আমি তোমাদেরকে শেখাবো যদি একই বাক্যে দুটি সাহায্যকারী ভার্ব থাকে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, অথবা কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, তাহলে তোমরা কিভাবে ডাব্লিউএস কোশ্চেনের গঠন করবা। এর উত্তরটি হলো, তোমাদেরকে এক্সাম্পল সহকারে পড়াই, তাহলে তোমরা একবারই বুঝতে পারবা। তো দেখো আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 years, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এখন দেখো বিন, এই বিন কোথায় বসাতে হবে, তো সাবজেক্টের পরে কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে বিন দেওয়া আছে, সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইউ, তো ইউ এর পরে বিন বসাতে হবে। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিতে হবে। দেখো এরপরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে আউট, আউট বসালাম। এরপরে বাকি অংশ অফ দা কান্ট্রি। মূল কথা হলো যদি কোনো বাক্যের মধ্যে বিন থাকে, বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। পরেরটি দেখো আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, আমি সেখানে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। বিকজ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে কুড, কুড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, তো আমি এখানে আই বসালাম। আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, তো আমি এখানে ইউ করলাম। কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, কোনো বাক্যের মধ্যে নট থাকলে এই নটকেও সাবজেক্টের পরে বসাতে হয়। যেহেতু এই বাক্যের মধ্যে নট আছে, সুতরাং নটকে সাবজেক্টের পরে বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো, তুমি কেন সেখানে যেতে পারোনি। তো এখানে অ্যান্সার দেওয়া আছে বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। এবার চলে যাব পার্সন পরিবর্তন করার নিয়ম, যেটি আমি তোমাদেরকে ইতিমধ্যেই শিখিয়ে দিয়েছি। পার্সন পরিবর্তনের নিয়ম, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন করতে হবে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি আই, উই, মিয়াস, কোনো বাক্যের মধ্যে আই, উই, মিয়াস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সেটিকে পরিবর্তন করে বসাতে হবে ইউ, যেটি আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম।
মাই এবং ইয়োর, মাই এবং আওয়ার, সরি মাই এবং আওয়ার, মাই এবং আওয়ার থাকলে মাই এবং আওয়ারকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর, আর এম থাকলে এমকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে আর। এগুলো হলো পার্সন পরিবর্তন করার নিয়ম। তোমাদেরকে অবশ্যই এই নিয়ম তিনটি মুখস্থ রাখতে হবে, অর্থাৎ আই উই মি আস থাকলে বসাতে হবে ইউ, মাই এবং আওয়ার থাকলে বসাতে হবে ইয়োর, এম থাকলে বসাতে হবে আর। তো দেখো এখানে আমি একটি রুলস দিয়েছি, এখানে কি আছে আই আছে, আই থাকলে আইকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ইউ। আমি এখানে ইউ বসিয়ে দিয়েছি, এই নিয়মটি আমি তোমাদেরকে একটু আগেই কিন্তু শিখিয়ে দিয়েছি। এবার চলে যাব ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলসে। তো সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে তখন ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। সাবজেক্ট হিসাবে নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলে ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো দেখো নোবডি বিলিভস এ লায়ার, নোবডি থাকলে নোবডিকে বাদ দিয়ে তোমরা বসিয়ে দিবে হু, এরপরে পরের অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো ব্যতিক্রম রুলস 2, সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার। আমি আবার বলি, সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব, নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো দেখো এখানে কি আছে এভরিবডি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি আছে, এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো এখানে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সূত্র থেকে নট বসাতে হবে, সূত্র থেকে নট বসালাম, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, উইশেস এর প্রেজেন্ট ফর্ম হলো উইশ, এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট উইশ টু বি হ্যাপি। আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বর রুলটি দেখো, হুইজ অথবা হুজ প্লাস নাউন, হুইজ অথবা হুজ প্লাস হুজ এর পরে অবশ্যই নাউন বসাতে হবে, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব। তো দেখো আই ওয়ান্ট দ্য রেড পেন, আমি এই লাল কলমটি চাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোনটি চাও, তো কোনটির জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইজ, আর হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হবে। এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে পেন, পেন বসিয়েছি, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু, অথবা এই ভার্বটির যেহেতু পাস্ট ফর্ম নাই এবং এই ভার্বের সাথে এস বা ইএসও নাই, সুতরাং বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে দেখো এখানে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়ান্ট, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু ওয়ান্টের প্রেজেন্ট ফর্মও কিন্তু ওয়ান্টেই, তো আমি এখানে ওয়ান্ট বসিয়ে দিয়েছি। পরেরটি দেখো, শি বরোড হিজ ফ্রেন্ড নেকলেস। তো কোনো নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস, আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে নাউন বসাতে হবে। তো এখানে নাউন হিসাবে দেওয়া আছে নেকলেস, নেকলেস বসিয়েছি, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, এখানে দেখো মূল ভার্বের পাস্ট ফর্ম আছে বরোড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড, পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে সি, সি বসিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে বরোড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, বরোডের প্রেজেন্ট ফর্ম কিন্তু বড়। এখানে অ্যান্সার হবে হুজ নেকলেস ডিড শি বড়। আশা করি তোমরা ব্যতিক্রম রুলসটিও বুঝতে পেরেছো। তো দেখো এতক্ষণ ধরে আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনের রুলস গুলো শিখিয়েছি, এখন এই রুলস গুলো প্রয়োগ করে আমি তোমাদেরকে দুটি বোর্ড প্রশ্নের সমাধান করে দিব। এই দুটি প্রশ্ন তোমাদের অনার্স বোর্ড কোর্সের সর্বশেষ যে তোমাদের দুটি পরীক্ষা হয়েছে সেই দুটি পরীক্ষার প্রশ্ন। তো দেখো প্রথমে হলো অনার্স বোর্ড কোর্সের 2021। তো এ নম্বরটি দেখো, এ নম্বরটি পড়ো, রবীন্দ্রনাথ was the first Indian to get Nobel Prize। এর বাংলা অর্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়া
প্রথম ভারতীয় ছিলেন। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটি? এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো রবীন্দ্রনাথ। আর দেখো এটি কিন্তু সাবজেক্টে আছে। আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর সাবজেক্টটি যদি গুরুত্বপূর্ণ অংশ হয় এবং সাবজেক্টে যদি কোনো ব্যক্তির নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। বি নম্বরটি দেখো, বি নম্বরে দিস বুকস আর মাইন এর বাংলা অর্থ হলো এই বইগুলো আমার। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বইগুলো কার। তো কোনো বাক্যের মধ্যে যদি মাইন এই ওয়ার্ডটি থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুস বসালাম। একটু আগেই বলেছি হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো এই বাক্যের মধ্যে নাউন কোনটি? এই বাক্যের মধ্যে নাউন হলো বুকস। তো বুকস বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিস বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুজ বুকস আর দিস। আশা করি তোমরা বি নম্বরটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, দ্য নয়েজ ডিস্টার্ব মি এর বাংলা অর্থ হলো শব্দগুলো আমাকে বিরক্ত করেছিল। শব্দগুলো আমাকে বিরক্ত করেছিল। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য নয়েজ, শব্দগুলো। তো দেখো দ্য নয়েজ যেহেতু সাবজেক্ট আর এটি যেহেতু গুরুত্বপূর্ণ অংশ সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর আমি তোমাদেরকে বলেছি সাবজেক্টে যদি পার্সন না থাকে, সাবজেক্টে যদি পার্সন না থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাবা হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাবা। আর আমি তোমাদেরকে পার্সন পরিবর্তনের নিয়মে বলেছি মি যেখানেই থাকুক মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। তো এখানে অ্যান্সার হবে হোয়াট ডিস্টার্ব ইউ, কি তোমাকে বিরক্ত করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য নয়েজ, শব্দ। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে বইটি কোথায় রয়েছে। তো কোথায়ের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বুক, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে দা বুক বসালাম। এরপরে তোমাদেরকে তো দেখো এখানে আর বাকি অংশ দেওয়া নাই সুতরাং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ইজ দ্য বুক, এই বইটি কোথায় রয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো অন দ্য টেবিল, টেবিলের উপরে। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, হি ডেলিভারেড হিজ লেকচার ইয়েস্টারডে এর বাংলা অর্থ হলো তিনি গতকাল তার বক্তৃতা দিয়েছিলেন। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে টুডে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসিয়ে দিব। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ডেলিভারেড। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ডেলিভারেড এর প্রেজেন্ট ফর্ম হলো ডেলিভার। এরপরে বাকি অংশ হিজ লেকচার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when did he deliver his lecture। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এফ নম্বরটি দেখো, she studied hard to do well in the examination এর বাংলা অর্থ হলো সে পরীক্ষায় ভালো করার জন্য কঠোরভাবে লেখাপড়া করেছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন কঠোরভাবে লেখাপড়া করেছিলেন।
তো কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে আর টু দ্বারা যদি কারণ বোঝায় তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হয়। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে স্টাডিড। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। স্টাডিড এর প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি। এরপরে বাকি অংশ হার্ট বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড শি স্টাডি হার্ড, সে কেন কঠোরভাবে লেখাপড়া করছিল। তো দেখো সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য কঠোরভাবে লেখাপড়া করছিল। জি নম্বরটি দেখো, দ্য পেন কস্ট মি 50 টাকা। তো শর্টকাট টেকনিকটি হলো কোনো বাক্যের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে টাকার উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাস। তো টাকা থাকলেই বসাতে হয় হাউ মাস। তো যেহেতু টাকা আছে সুতরাং WS কোশ্চেন হিসাবে বসালাম হাউ মাস। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কস্ট, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা পেন, তো আমি এখানে দা পেন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট, আর কস্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু কস্ট। তো ডিড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো কস্টের প্রেজেন্ট ফর্ম কস্ট, তাই কস্ট লিখেছি। এরপরে দেখো দেওয়া আছে মি, আর মি যেখানেই থাকুক মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। তো এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 2 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2022। তো এই প্রশ্নটি তোমাদের সর্বশেষ প্রশ্ন ছিল। এ নম্বরটি দেখো, হি অফেন ভিজিটস হিজ মাদার। এর বাংলা অর্থ হলো সে প্রায়ই তার মায়ের সাথে দেখা করতে যায়। কোনো বাক্যের মধ্যে যদি অফেন এই ওয়ার্ডটি থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হাউ অফেন বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এস আছে। মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম ভিজিট। এরপরে বাকি অংশটুকু, তো দেখো এখানে বাক্যটি ভুল ছিল, এখানে সঠিক বাক্য হবে হি অফেন ভিজিট হিজ মাদার এভরি উইক। তো দেখো হাউ অফেন দিলাম, এরপরে ডাস বসিয়েছি, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব ভিজিট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মাদার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস হি ভিজিট মাদার। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো এভরি উইক, প্রতি সপ্তাহে। বি নম্বরটি দেখো, বি নম্বরে আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। কোনো বাক্যের মধ্যে লাইক এই ওয়ার্ডটি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উড, উড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে লাইক, তো লাইক বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ড্রিঙ্ক। তো আমি এখানে টু ড্রিঙ্ক বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। সি নম্বরটি দেখো, দ্য পদ্মা ইজ এ মাইটি রিভার। এর বাংলা অর্থ হলো পদ্মা একটি প্রবাল নদী। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কোনটি প্রবাল নদী। তো কোনটির জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। তো হুইচ বসালাম, আর হুইচের একটি ধর্ম হলো হুইচের পরে নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন হিসাবে দেওয়া আছে রিভার, রিভার বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে মাইটি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ রিভার ইজ মাইটি, কোনটি প্রবল নদী। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দা পদ্মা, পদ্মা। ডি নম্বর
ইট উইল টেক অ্যান আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি রিচ থাকে, কোনো বাক্যের মধ্যে যদি রিচ এই ওয়ার্ডটি থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ লং বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে টেক, টেক বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে টু রিচ আওয়ার ডেস্টিনেশন, টু রিচ আওয়ার ডেস্টিনেশন। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ আওয়ার ডেস্টিনেশন। এবার চলে যাব ই নম্বরে। আই এম ডুইং দিস ফর এ রিজন। তো কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে এম। আর যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে এম থাকে তাহলে এম কে পরিবর্তন করে লিখতে হয় আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই। আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। তো যেহেতু এখানে আই আছে সুতরাং আই কে পরিবর্তন করে লিখলাম ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ডুইং। এরপরে বাকি অংশটুকু দিস। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই আর ইউ ডুইং দিস। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, বাই দ্য সাইড ল্যাক দ্য পার্ক স্ট্যান্ডস। এর বাংলা অর্থ হলো একটি হ্রদের পাশে এই পার্কটি দাঁড়িয়ে আছে বা এই পার্কটির অবস্থান। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই পার্কটি কোথায়। তো দেখো কোথায় বোঝালে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দা পার্ক। তো দা পার্ক বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে স্ট্যান্ডস। আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, স্ট্যান্ডস এর প্রেজেন্ট ফর্ম হলো স্ট্যান্ড। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ দ্য পার্ক স্ট্যান্ড। এরপরে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, আই সেন্ড হিম অ্যান SMS লাস্ট নাইট। কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে, সময়ের উল্লেখ থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই। আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে সেন্ট। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, সেন্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু সেন্টেই। এরপরে তোমাকে কি করতে হবে, বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশটুকু দেওয়া আছে দেখো হিম অ্যান SMS। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে when did you send him an SMS। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো। তোমাদের জিরো টু হিরো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবা। এবং এইরকম জিরো টু হিরো ক্লাস তোমরা আরো চাও কিনা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবা। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো অনার্স নন ক্রেডিট শর্ট নোট 2025, যার পেজ সংখ্যা মাত্র ৭৭টি। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 3 থেকে 4 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো এই শর্টকাট সাজেশনটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 100 মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজভাবে সাজানো গোছানো আছে। তো প্রথমে তোমাদেরকে দেখাই, তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, যারা দীর্ঘদিন লেখাপড়া করোনি, তাদের জন্য ফাঁকিবাজি শর্টকাট সাজেশন
মাত্র 2 থেকে 3 দিন পড়লেই সিলেবাস শেষ। তো দেখো তোমাদের গ্রামার 40 মার্কের মধ্যে কতটুকু পড়তে হবে? ডাব্লিউএস কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি, টেকনিক দেওয়া আছে 9টি। রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 60টি। আর্টিকেলসে তোমাদেরকে পড়তে হবে 15টি, টেকনিক বা রুলস দেওয়া আছে 4টি। এরপরে দেখো কারেকশন। কারেকশন তোমাদেরকে মুখস্থ করতে হবে রুল সহকারে 20টি কারেকশন। এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে, 4টি রুলস এখানে দিয়ে দেওয়া আছে। পাংচুয়েশনে তোমাদেরকে 10টি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে, এখানে 5টি টেকনিক বা রুলস দেওয়া আছে। রিয়ারেন্স তোমাদেরকে পড়তে হবে 40টি, এখানে 5টি রিয়ারেন্সের টেকনিক দেওয়া আছে। এবং দেখো বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে। তো দেখো এতটুকু তোমাদেরকে গ্রামার পড়তে হবে। কেউ যদি এতটুকু গ্রামার পড়ে যাও তোমরা ইনশাআল্লাহ 40 মার্কের মধ্যে 40 মার্কেই লিখে আসতে পারবা। তো দেখো ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য রাইটিং পার্ট, রাইটিং এ তোমাদের মার্ক থাকবে 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? পোস্টার রাইটিং তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 1টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফের অটো ফর্মুলা তোমাদেরকে পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। এসে রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। তো দেখো রিটেন পার্টের মধ্যে যে অটো ফর্মুলা মানে হলো পরীক্ষায় কমন না আসলেও যেগুলো ইউজ করে তোমরা লিখে আসতে পারবা, এগুলোকে বলা হয় অটো ফর্মুলা। এবং দেখো তোমাদেরকে প্যাসেজ রাইটিং এর মার্ক হলো 20। প্যাসেজ রাইটিং এর টেকনিকের জন্য তোমাদের কিছু টেকনিক দেওয়া আছে, যে টেকনিকগুলো ফলো করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন কমপক্ষে 20 মার্কের মধ্যে 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। তো দেখো এই সাজেশনটির পেজ সংখ্যা 77 হলেও তোমাদেরকে মোট 35টি পেজ পড়তে হবে। এই 35টি পেজ পড়লে ইনশাআল্লাহ তুমি 100% পাস করবা। তো দেখো তোমরা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। যারা এই সাজেশনটি কুরিয়ারে নিতে চাও তাদের জন্য দাম রেখেছি 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে এই সাজেশনটির পিডিএফ কপিও ক্রয় করতে পারো। তো দেখো পিডিএফ কপি এতদিন থেকে 350 টাকায় বিক্রি করছিলাম, আজকে থেকে অফার মূল্যে এই সাজেশনটির পিডিএফ কপি বিক্রি করব মাত্র 200 টাকায়। আর তোমাদের জন্য একটি সুখবর, তোমরা যারা পিডিএফ ক্রয় করবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা পিডিএফ। আর একটি সুখবর হলো যে সাজেশনটি তোমরা দেখতেছো এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংক একদম ফ্রিতে দিয়ে দিব। যারা এই সাজেশনটির পিডিএফ এবং যারা এই সাজেশনটি কুরিয়ারে নিবা তাদেরকে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই দেওয়া হবে। তাই আর দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। তো দেখো জিরো টু হিরো এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট। তো দেখো তোমরা এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্টটুকু একটু পড়ে নিতে পারো। প্রথমে রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে কি থাকবে জিরো টু হিরো, এটি তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে দেখো গ্রামার 45 মার্ক, গ্রামার 45 মার্কের মধ্যে তোমরা কি পাবা এখান থেকে একটু দেখে নাও। যে সাজেশনটুকু পড়লে তোমরা কিন্তু ইনশাআল্লাহ 100% কমন পাবা। এবং দেখো প্যাসেজ রাইটিং এর জন্য কতটুকু পড়তে হবে তোমরা চাইলে এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নিতে পারো। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো দেখো প্রথমেই তোমরা পাবা রাইটিং পার্টের 35 মার্ক। তো দেখো রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে তোমরা কি পাবা। তো রাইটিং পার্টের 35 মার্কের মধ্যেই প্রথমে তোমরা এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে, অর্থাৎ যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর প্রথমে রাইটিং এর তোমরা ফর্মুলা পাবা, অর্থাৎ অটো ফরম্যাট পেয়ে যাবা। তো এভাবে প্রথমে অটো ফরম্যাট গুলো দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এটি জিরো টু হিরো সাজেশনের পেজ।
এরপরে দেখো তোমরা কি পাবা, যে রাইটিং আইটেমগুলো আছে সেই রাইটিং আইটেমের টপ 5 টপ 3 যে সাজেশনগুলো দেওয়া আছে সেই সাজেশনগুলোর একদম সহজ ভাষায় উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। এভাবে রাইটিং অংশগুলো সাজানো হয়েছে। এবার আলোচনা করব গ্রামার পার্ট, অর্থাৎ গ্রামার পার্টের আইটেমগুলো তোমরা কিভাবে পাবা। তো প্রতিটি আইটেমের প্রথমে গ্রামারের কিছু আলোচনা থাকবে, যেগুলো রুলস লাগে সেগুলো রুলস দেওয়া আছে। এরপরে টপ 100, তো দেখো এখানে কিন্তু টপ 100 দেওয়া আছে WS কোশ্চেন। দেখো একদম সহজ টেকনিক সহকারে অ্যান্সার সহকারে তোমরা এভাবে পেয়ে যাবা। এরপরে দেখো যেমনটি বলেছিলাম মাত্র 40টি WS কোশ্চেন পড়লে 5-এ 5 মার্ক। তো তোমরা দেখো একদম সহজভাবে, যেগুলো আমি শর্টকাট করে বলছি, দেখো একদম সহজভাবে রুল সহকারে কিন্তু প্র্যাকটিস আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা একবার পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম একদম সহজ ভাষায় রুলস প্র্যাকটিস দেওয়া আছে, যেগুলো পড়লে তুমি, যেগুলো থেকে তুমি 2 থেকে 3 দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা। আর সব থেকে বড় ব্যাপার হলো এই পিডিএফটি যারা ক্রয় করবে এবং এই সাজেশনটি যারা কুরিয়ারে নিবে তাদেরকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে। দেখো তাই আর দেরি না করে তোমরা যারা কুরিয়ারে নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475 এই নম্বরে SMS করে লিখবা পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা।